আমি যতটুকু করার ক্ষমতা আছে, আমি যতটুকু অবদান রাখতে পারি, সেই অবদানটুকু আমি রাখার চেষ্টা করছি এবং করব, যাতে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়। আমাদের দেশে যেই পরিস্থিতিতে এতগুলো প্রাণহানি ঘটেছে, এতগুলো যে প্রাণ অকালে চলে পড়েছে, এতগুলো লোক আহত হয়েছে, এর যেন পুনরাবৃত্তি না ঘটে। তাদের রক্তের ঋণ শোধ করার জন্যেই, এদের রক্তের ঋণ শোধ করার জন্যই কিন্তু আমি এই দায়িত্বটা নিয়েছি। একটা ভালো নির্বাচনের জন্য নির্বাচনের পরিবেশ এবং অংশীজনদের ভূমিকা বা তাদের কমফোর্টটা খুব জরুরি। এবং আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে তার কর্মের জন্যে, দীর্ঘ লড়াই সংগ্রামের পরে বহু রক্তদায় আত্মদানের মধ্য দিয়ে। সামনে নির্বাচন, কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না, তাদের ফাঁসিতে দেওয়ার আগে নির্বাচন হবে না, এরকম কথা বলা হচ্ছে। একই সঙ্গে এই আন্দোলন সংগ্রামে অন্যান্য বড় বড় স্টেক হোল্ডার যারা আছে, যেমন ধরেন যাক বিএনপি, এখন আওয়ামী লীগ বিদায় বিএনপি হটাও বা বিএনপি ঠেকাও। ওদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নিঃসন্দেহে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তারা যদি সেই দিন সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো, যেটা 1990 সালে জেনারেল নুরুদ্দিন করেছিলেন। তো এখন জেনারেল ওয়াকারকে হটাও, বিএনপিকে ঠেকাও, আওয়ামী লীগকে বা স্পেস দেওয়া যাবে না, আপনি কি মনে করেন কিনা? এবং যারা এগুলো বলছেন তারা সরকারের কাছের লোক, ভেতরকার এবং কাছের, আমি এভাবেই বলি, মানে পারসেপশনটা তাই যে তারা আসলে সরকারের কাছের। এই বক্তব্য দিয়ে আপনি একটা ভালো, বা এই প্রবণতা দিয়ে আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন। আপনি বলতে না, আমি সরকারকে মেইন করছি বা ইলেকশন কমিশনকে মেইন করছি। আমি আশা করি যে সবাই আমরা দায়িত্বশীলতার পরিচয় দেব, এবং দায়িত্বপূর্ণ পদে যারা আছে তাদের দায়িত্বশীলতা গুরুত্ব আরও বেশি। তাই আমি আশা করি সবাই দায়িত্বশীলতার পরিচয় দেব। তবে আমরা আমাদের রাজনীতিবিদদের এবং রাজনীতির সাথে যারা জড়িত, শুধু তাই নয়, সব মানুষই অনেক কিছুই বলে, এবং রাজনীতিবিদদের, আমরা যদি এখন রাজনীতিবিদদের বক্তব্যের দিকেই তাকাই, তাহলে যারা যে দলের উচ্চ পর্যায়ে আছে তাদের বক্তব্যের সাথে কিন্তু তাদের দলের অন্যান্য নেতাকর্মীদের অনেক ক্ষেত্রে অনেক পার্থক্য। তো এই রকম অনেক বক্তব্যই অনেকের কাছ থেকে আসে। তো আমি আশা করি যে ভবিষ্যতে আমরা যখন নির্বাচনের দিকে ধীরে ধীরে অগ্রসর হব, এই রকম অস্পষ্টতা, এই রকম পরস্পর বিরোধী কথাবার্তা কিংবা যেটা নির্বাচনকে বিঘ্নিত করবে সেই ধরনের কোনো রকম বক্তব্য যারা দায়িত্বে আছে, দায়িত্বশীল পদে আছে, তারা সেগুলো থেকে বিরত থাকবে, এবং আমরা একটা ইতিবাচক পরিবেশ সৃষ্টি করব একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। এবং এটা আমাদের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি আমরা করতে না পারি, এই কলঙ্ক আমরা দূর করতে পারবো না। কারণ এই তিনটা গত নির্বাচন যেই কলঙ্কজনক নির্বাচন হয়েছে, এবং এত রক্তের পর কলঙ্ক, হয়তো সবসময় অনেকে মনে করতে পারেন যে কলঙ্ক সবসময় খারাপ কিছু না, চাঁদেরও কলঙ্ক আছে, কলঙ্ক না থাকলে চাঁদ হয় না, এর মূল্য আছে, সেরকম কলঙ্ক আছে, কিন্তু এর মূল্য আছে। যদি কেউ মনে করে থাকেন যে চাঁদেরও কলঙ্ক আছে, আমারও থাকুক কিছু কলঙ্ক, না হলে এখানে মূল্য আছে। সোনার মধ্যে খাত থাকতে হয়, আমার মধ্যেও না হয়, আমাদের মধ্যেও না হয় থাকলো, জিল্লুর এখানে কিন্তু মূল্য আছে। এই 1500 থেকে 2000 প্রাণ তারা ঝরে পড়েছে, তাদের মধ্যে অনেকগুলো শিশু, আপনি বলছেন 80 জনের মতো শিশু, এবং 25-30 হাজার ব্যক্তি এমনভাবে আহত হয়েছে। তাদের অনেকের, কালকে আমাকে একজন ফোন করে বলল তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল এবং সে চলে আসছে, এবং চলে এসে আমাকে এয়ারপোর্ট থেকে ফোন করলো যে আমার চোখটা ভালো হইল না। সে কাঁদতে কাঁদতে বললো, এবং আমার চোখ দিয়ে পানি এসছে। আমি বুঝি যে আপনার সিম্প্যাথি, এমপ্যাথি সবটাই আমি বুঝি, কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই আন্দোলন সংগ্রামের পরে আজকে পর্যন্ত বাংলাদেশে সরকার একটা প্রকৃত একটা তালিকা হাজির করেছেন তারা, আমরা সবাই বলি, আপনি নিজেও বলেছেন কথার প্রসঙ্গে, 1000-এর অধিক মানুষ, 1500 আমরা জানি, এবং এইটা হিসাব করা খুব ডিফিকাল্ট টাস্ক না। আমরা যদি এখনও অনেকে কনফিডেন্টলি বলি যে 71 সালে কত শহীদ হয়েছে, সেটাও আমরা প্রকৃত সংখ্যাটা বের করতে পারি, তাহলে এটা খুব কঠিন কাজ না। কিন্তু সরকার একটা হিসেব শেষ পর্যন্ত কোনো রকমে বের করলো বহু মাস পরে 800 কতজন, আর জাতিসংঘের হিসেবে আপনি জানেন প্রায় সেটা 1300-1400-র মতো, 1500-র কাছাকাছি। আহত যারা, তাদের এখনও কান্না আমরা শুনতে পাই, তাদের কাছে তাদের যে সহযোগিতা আমরা অঙ্গীকার করেছে, রাষ্ট্র অঙ্গীকার করেছে, সরকার করেছে, সেটা এখনও ঠিকঠাক মতো পৌঁছায়নি।
সরকার অনেকগুলো ব্যর্থতা আছে, এটা কি খুব কঠিন কাজ ছিল? সরকার অনেকগুলো ব্যর্থতা আছে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এটা একটা বড় ব্যর্থতা এবং এটার কোনো যৌক্তিকতা নেই এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা তো আগে 15 বছর অন্যরকম পরিস্থিতির মধ্যে ছিলাম। আপনি হয়তো জীবনের ঝুঁকি নিয়ে মানে সবসময় একটা ঝুঁকির মধ্যে ছিল, কিন্তু এত অস্বস্তি সাধারণভাবে নাগরিকদের মধ্যে তো এরকমভাবে ছিল না যেটা এখন তৈরি হচ্ছে। একটা পুলিশ ফোর্স, রাষ্ট্র চালাতে হলে পুলিশ লাগে, তার আপনি মরাল স্ট্রেংথটা এখনো। হ্যাঁ, এই আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তাদের বড় ব্যর্থতা আছে নিঃসন্দেহে। তবে এ ব্যাপারে কিছু যৌক্তিকতাও আছে, কারণ এই ধরনের একটা অভ্যুত্থানের পরে অনেক রকম যে অন্যায় অবিচার, ওই যে মানুষ আইন হাতে নেয় কিংবা অনেক রকম ওই যে পরিস্থিতির সৃষ্টি হয় যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আমাদের কিন্তু এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তার একটা বড় কারণ হলো আমাদের পুলিশ প্রশাসন ভেঙে গিয়েছে, পুলিশ তো সব পালিয়ে গিয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অধিকাংশই পালিয়ে গিয়েছে এবং পুলিশ বাহিনীর একটা বিরাট অংশ পালিয়ে গিয়েছে এবং আমাদের এই প্রশাসন এবং অন্যান্য যে প্রশাসনিক যন্ত্র, প্রশাসন ক্যাডার বাইরেও যে সরকারি যে কর্মকর্তা কর্মচারী, তাদেরও একটা বিরাট অংশ কিন্তু সেই ফ্যাসিস্ট রেজিমের তারা অনুগত ছিল এবং তারাও সেসব অপকর্মের সাথে যুক্ত ছিল এবং তারা অনেকভাবে যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে কিংবা অসহযোগিতা করেছে এবং তার বাইরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আমাদেরকে উস্কানি দিচ্ছে এবং সাথে সাথে যারা পালিয়েছে যে স্বৈরাচার, তারাও বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো এটা চরম প্রতিকূল পরিস্থিতি। এই চরম প্রতিকূল পরিস্থিতিতে হ্যাঁ, আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি ঘটেনি এবং এখানে ব্যর্থতা আছে। তবে আমি আশা করব যে তারা এই দিকে মনোযোগ দেবে এবং সর্বশক্তি নিয়োগ করবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের প্রত্যেকের সম্মানের, আমরা সবাই তাকে ভালোবাসি। তিনি আমাদের জন্য অনেক গৌরব এনে দিয়েছেন নিঃসন্দেহে এবং হি ইজ এ গ্রেট ম্যান। যদিও ম্যান কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে এবং সারা পৃথিবীতে মানুষ তাকে রেসপেক্ট করে, শ্রদ্ধা করে, তার কথা শুনতে চায়। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা তার অ্যাপয়েন্টমেন্টের জন্য অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আগ পর্যন্ত লাইন দিয়ে থাকতেন, সেটা তো আমরা জানি। এবং যা কিছু নিন্দা সমালোচনা যেটা হয়েছে দেশের অভ্যন্তরে বাংলাদেশে হয়েছে এবং তিনি দায়িত্ব নিয়েছেন, সবাই হাঁপ ছেড়ে বেঁচেছেন যে আমাদের সামনে কোনো আসলে অপশানও ছিল না তিনি ছাড়া। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাকে গোটা পৃথিবী চেনে একজন লিবারেল ডেমোক্রেটস হিসেবে। আপনার কি মনে হয় যে তিনি যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন সেই সরকারের সময় সেই লিবারেল ডেমোক্রেটসের যে তকমা বা ইমেজ সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমাদের যে পরিস্থিতি, একটা বিরাট গণ অভ্যুত্থানের পরে যেখানে সব প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, এবং শুধু প্রফেসর ইউনূসের কথাই আমি বলছি না, আমি সামগ্রিকভাবে বাংলাদেশের কথাও বলছি। এবং বাংলাদেশের কথা আমি যতটুকু দেখেছি এবং যতটুকু দেখছি, উনি সাধ্যমতো চেষ্টা করছেন এবং উনি সফল হচ্ছেন সব বলা যাবে না, কিন্তু সেটা তিনি নিজেও দাবি করছেন না। হ্যাঁ, তিনি নিজেও দাবি, যদিও পারিষদবর্গ মনে করেন, বাট তিনি নিজে অন্তত নিজে দাবি করছেন ওইটুকু সততা বজায় রেখেছেন এবং তিনি বলছেন তাকে সমালোচনা করার জন্য এবং মানুষ সমালোচনা করছেন এবং এই সমালোচনা করারও এই যে সুযোগ, এটাও কিন্তু গণতান্ত্রিক বৈশিষ্ট্যের একটা অন্যতম। আপনি বিশ্বাস করেন যে মানুষ খুব স্বস্তিতে শান্তিতে সমালোচনা সবটা করতে পারে? আমরা তো একটা ভয়ের সংস্কৃতিতে ছিলাম, এখন ওই ভয়ের সংস্কৃতি, এখন মব জাস্টিস, এখন আগে যেমন আওয়ামী লীগের সমালোচনা করলে আপনি বিএনপির দালাল, জামাতের চর, এটা বলা হতো, এখনও তো একই জিনিস। আপনি এখন এই মানে যেই মানুষরা সাফার করলো গত 15 বছর, তারা এখন যখন এই সরকারকে নিয়ে কোনো কথা বলে বা কোনো একটা বিশেষ রাজনৈতিক দলকে নিয়ে কথা বলে, তখন সে হয়ে যায় ভারতের দালাল কিংবা স্বৈরাচারের দোসর।
এবং ওটা- এখন ওটা- মব জাস্টিস, ওটা যখন- এই যে ট্যাগ কালচার, হ্যাঁ। এখান থেকে তো বাংলাদেশের মধ্যে আমি এত ট্যাগের কালচার ট্যাগের শিকার হয়েছি, যে বিভিন্ন রকম তকমা লাগিয়ে দিচ্ছে, বিভিন্ন রকম অপপ্রচার করছে, চরিত্র হনন মানে করছে। তাহলে আপনি আমরা কিভাবে বলবো যে আমাদের সেটা এখন কেটে যেটা- গেছে? এটাই কিন্তু আমাদের বিবেচনায় নেওয়া দরকার। এইগুলো অনেকগুলো আসছে বাইরে থেকে এবং সাতটা নিজেদের পক্ষ থেকে। এবং যারা এগুলো করছে এখন তাদের অনেকে আবার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট, হ্যাঁ, ওই যে না হলে তো সরকারকে কিছু বললেই এখন দুর্ভাগ্যবশত তেরে মেরে আসতো না আর কি। একটা বহিঃশক্তি, একটা তারা বদ্ধপরিকর এই সরকারকে ব্যর্থ করতে, এই সরকারকে অস্থিতিশীল করতে। না সেটা আমি মানছি, এবং একই কিন্তু সাথে আমাদের যে আমাদের পলাতক যেই স্বৈরতন্ত্র, স্বৈরাচারী আমি সরকার, বুঝলাম, তারাও তাদেরটা চেষ্টা আমরা করছে। বুঝতে পারছি এবং তারা যেটা করবে সেটাও স্বাভাবিক, সেটা আমরা মানছি। কিন্তু যারা আছেন এখন ক্ষমতাবান, তারা তাদের সমর্থক গোষ্ঠী যেভাবে এই কাজগুলো করছে, সেটাকে আপনি কি বলবেন? এবং করছে তো, আমি জানি না, আপনি হয়তো ফিল করছেন না, বাট হ্যাঁ, করছে। অন্য যারা ওই এখন মানে বলয়ের মধ্যে নেই, তারা সবাই ফিল করে। এখন যেখানে যে অপতথ্য, অপপ্রচার, যেখানে এটাই এখন সবচেয়ে বড় হাতিয়ার হয়ে গিয়েছে, সবচেয়ে বড় হাতিয়ার হয়ে গিয়েছে, যে সরকারকে ঘায়েল করার, সরকারকে দুর্বল করার, এবং একই সাথে ওই যে তাদের পক্ষ থেকেও তাদের না, আমার প্রশ্ন ডক্টর মজুমদার, আপনার সঙ্গে আপনি বলছেন যে মত প্রকাশ মুক্তভাবে কথা বলা যায়। আই এম শিওর, আমি যখন আপনার সঙ্গে আজকে কথা বলছি, সোশ্যাল মিডিয়াতে যে কমেন্টসগুলো দেখা যাবে, ঠিক আওয়ামী লীগ আমলে যেরকম বট অ্যাকাউন্ট করে বা একই আর্টিফিশিয়ালি অনেক নেতিবাচক কমেন্টস করা যায়, আজকেও আমরা শুনবো, এবং সেগুলো অশালীন, অশোভন, এবং সেগুলো আমাকে আক্রমণ করি হবে, কারণ আমি আমাকে আক্রমণ করবে, আমি আপনাকে হয়তো করবে না, কারণ আপনি কিছুটা ডিফেন্ড করছেন, আমি যেহেতু প্রশ্ন তুলছি আমাকে করবে, তাহলে আমি স্বাধীন বা আমি ডিফেন্ড করছি না, আমি আমার দৃষ্টিতে যে সত্য, আমি যেটা লজিক্যাল আপনি সেটা বলছেন, এবং আপনি একটু একজন ভালো মানুষের আকাঙ্ক্ষা নিয়ে সেটা বলছেন। আমি হয়তো যেহেতু আমার কাজটাই এটা, আমি সেই কাজটা করছি, কিন্তু এটা অনেকের সহ্য হবে না, যেটা 15-16 বছর সহ্য হয়নি আওয়ামী লীগের বা কিন্তু এখন যেটা পার্থক্যটা কি হলো, আমি সেটাই বুঝতে চাইছি। পার্থক্য আছে এখন, কিন্তু আমার বলছেন যে তার সমালোচনা করা যাবে, কিন্তু তার সমালোচনা মানে তার সরকারের সমালোচনা করলে সরকারের কোনো অংশ থেকে সেগুলো নিয়ে না, একটা পার্থক্য আছে অবশ্যই।